বাবার আশীর্বাদও পেয়ে গেলাম। এবার তো এই বিয়েটা করে আমি খুব খুশি থাকবো। আমি তাহলে অকারণেই এত অস্বস্তি বোধ করছিলাম। শাওনের সামনে মন্দারের নাম নিয়ে বিয়ের কথা বলতে অপ্রস্তুত লাগছিল, কিন্তু এখন তো দেখছি শাওন এই সিদ্ধান্তে খুব খুশি। বাবা, সরি বাবা, আমি খেয়াল করিনি তুমি দাঁড়িয়ে আছো। শাওন, আমার সিদ্ধান্তে তুমি যে খুশি হয়েছো, তোমার মুখে যে আবার হাসি ফুটেছে, এটা দেখে বড় স্বস্তি পেলাম। বুঝতে পারছি আমার সিদ্ধান্তে কোনো ভুল নেই। তোমার পিসিমণিও জানলে খুব খুশি হবেন। সেটাই তো প্রশ্ন বাবা, যে মানুষটা আমাকে গুন্ডা দিয়ে মেরে ফেলতে চাইতে পারে, সে আমার খুশির জন্য আমার পছন্দের মানুষের সঙ্গে বিয়ে দিতে তোমাকে কনভিন্স করছে। এটা আমি এখনো হজম করতে পারছি না। শাওন, এবার তাহলে তোমার বিয়ের কথাবার্তা আমি এগোচ্ছি। অবশ্য বিয়ের ব্যাপারে বা পাত্রের ব্যাপারে তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, তা তুমি করতে পারো। না বাবা, তোমাকে নতুন করে কিছু বলার বা জিজ্ঞাসা করার দরকার আমার নেই। তুমি ঠিকই বলেছ, আমি তো ওকে খুব ভালো করে চিনি, ও আমাকে খুব ভালো করে বোঝে, সব সময় আমার খেয়াল রাখে। তাই তোমার এই বিয়ের ডিসিশনে আমার সম্মতি আছে। এই কথাটাই আমি তোমার কাছ থেকে শুনতে চাইছিলাম। দেখো, তোমার সম্মতি ছাড়া হঠকারিতায় আমি কোনো সিদ্ধান্ত নিতে চাইছিলাম না। হ্যাঁ, সেদিন তোমার পিসিমণি মিডিয়াকে থামানোর জন্য তাদের সামনে একটা কথা বলেছে, কিন্তু তাই বলে তোমার অমতে তুমি বিয়ের মণ্ডপে গিয়ে বসো, সেটা তো আমি চাইনি। দেখো, তুমি বলেছো তুমি আরো পড়াশোনা করতে চাও, বিয়ের পর যাতে তুমি আরো পড়াশোনা করতে পারো তার সুযোগ কিন্তু তোমায় দেওয়া হবে। তবে যদি বলো পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করবে, আমাকে তুমি বলতে পারো শাওন, আমি মিডিয়ার কাছে গিয়ে বলবো বিয়েটা এখন হচ্ছে না। পিসিমণি যখন ফার্স্ট মিডিয়ার সামনে আমার বিয়ের কথাটা বলেছিল, তখন আমিও খুব চমকে গেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি এই বিয়েটা সত্যি সব কিছুর সলিউশন। এই বিয়েটা হলে তোমার পদটাও থাকবে, আর আমিও আমার পছন্দের মানুষকে বিয়ে করে ভালো থাকতে পারবো। তুমি যে নিজের পদ বাঁচানোর জন্য নয়, আমার জীবন আর আমার খুশির কথা ভেবে এই ডিসিশনটা নিয়েছো, এটাই আমার কাছে বড় আনন্দের বাবা। আশীর্বাদ করছি শাওন, খুব ভালো থাকো। এতদিন যে ভালোবাসা খুঁজেছো নিজের বাবার কাছে, সেটা যেন স্বামীর কাছে পাও। বাবার আশীর্বাদও পেয়ে গেলাম। এবার তো এই বিয়েটা করে আমি খুব খুশি থাকবো। হ্যাঁ প্রশান্ত দা, তুমি টেন্ডার অফিসে গিয়ে ওখানকার কাজগুলো একটু দেখে নাও। হ্যাঁ, আমাকে একটু স্যারের সঙ্গে কমিশনার অফিসে যেতে হবে। হ্যাঁ, ফাইলগুলো আমার কাছেই আছে। ঠিক আছে,
আমি একটু পরে বেরোচ্ছি, তুমি ওখানে পৌঁছে না আমাকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ, আমি রাখলাম। কি হয়েছে, তোমরা কিছু বলবে? কি হলো মা, তুমি কাঁদছো কেন? কাজে নিজের ব্যর্থতায় রে বাবা। পরিবারের মাথা বাবা মা হয়, আর তুই বাবা মার মতো সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিস। আমাদের ঋণের দায়িত্ব সবকিছু তুই নিজের কাঁধে তুলে নিয়েছিস। একা হাতে রোজগার করিস, আমাদেরকে সামলাস। আমরা বাবা মায় কিচ্ছু করতে পারি না তোর জন্য, কিচ্ছু নয় রে বাবা। তার উপর নতুন করে আমার ওই শ্রীপর্ণা। আজ তোর নিজের দিদি বোন তোকে এতগুলো কথা শোনালো রে বাবা। সত্যি আমার খুব কষ্ট হয়েছে রে শুভ। তবে এখন যা পরিস্থিতি, ওদেরও তো দোষ দিতে পারছি না রে বাবা। কিন্তু এতে এত কিন্তুর কি আছে রীতা? শুভ শ্রীপর্ণাকে ভালো না বাসলে সেটা তো শুভর দোষের নয়। এখন বিয়েটা না হওয়ার জন্য যদি শ্রীপর্ণা কষ্ট পায় তাহলে শুভ কি করবে? তাই বলে সারা জীবন তো এভাবে কারোর সঙ্গে থাকা যায় না। আমি বুঝি গো, আমি সবটা বুঝি, কিন্তু দেখছো না এখন আমাদের মেয়ে আর ছেলের জীবন বাজি রাখা আছে এই বিয়ের ওপর। জানি, সবটাই তো বুঝতে পারছি, কিন্তু বাবা মা হিসেবে আমরা তো কিছু করতে পারছি না। শুভ, আমি তাও বলছি, ইচ্ছের বিরুদ্ধে তুই কোনো সিদ্ধান্ত নিবি না। আমি চেয়েও নিতে পারছি না বাবা। আমি জানি পছন্দের মানুষকে না পেলে খুব কষ্ট হয়, আর শ্রীপর্ণা তো এমনি একটু জেদি, তাই এরকম করছে। তবে আমার বিশ্বাস যে আর কয়েকদিন গেলেও ঠিক বুঝতে পারবে, ওর তো বুদ্ধি আছে। কদিন পর যখন ও শান্ত হবে তখন বুঝতে পারবে যে আমার সিদ্ধান্তটাই ঠিক ছিল। এভাবে জোর করে বিয়ে করলে না আমাদের দুজনের মধ্যে কেউ ভালো থাকবো না। হ্যাঁ রে শুভ, সেটা যদি ও না বোঝে, ও যদি সুস্থ না হয়, তখন কি হবে রে বাবা? ও তো তোকে অনেক বছর ধরে ভালোবাসে। ও কবে থেকে এই আশায় আছে যে ও এবারের বউ হবে। তুই ওকে পছন্দ করিস ভেবে ও কত স্বপ্ন সাজিয়ে ফেলেছে রে। সেসব ভেঙে যাওয়াটা কি ও সত্যি সামলে উঠতে পারবে?